ক্ষমতার নেশায় বা মোহে অন্ধ হওয়া শাহজাদা খুররম ছোট্ট শাহজাদা দারা শুকর কয়েকটা নিতান্ত মামুলি প্রশ্নেরও উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে যান। মানুষ কেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, সেই ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে কেন ইনসান তার ছেলেকে পর্যন্ত ক্ষমা করতে পারে না, এই প্রশ্নে শাহজাদা খুররম জেরবার হয়ে যান শাহজাদা দারা শুকর কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ 22তম দিন। শুরু করি। 20। কাপড়ের খুঁট গায়ে গম্ভীর চোখ মানুষটির কাছে এখন সারা হিন্দুস্থান নতুন লাগছে। গালের দাড়িতে দেহাত হিন্দুস্থানের ধুলো লেগে তা ছাই আর সাদা রঙের। সেকেন্দ্রা থেকে ফিরোজাবাদ, সেখান থেকে মঈনপুরী সরকার পায়ে হেঁটে 3 দিনে পার হলো মানুষটি। একটানা অনেক দিন কয়েদখানায় থেকে থেকে এখন হাঁটতে গেলে পা পড়ে এলোমেলো। আগের দিন হলে সে বলে দিতে পারত এই মঈনপুরী সরকারকে শাহী বন্দোবস্ত মতো কত পায়দল সেপাই, কত ঘোড়সওয়ার দিতে হয়, কত লক্ষ দাম রাজকর দিতে হয়, তাও বলে দিতে পারত মানুষটি। মঈনপুরীর পরেই ফতেহাবাদ সরকার। আকবর বাদশার শাহী জমানার প্রথম 40 বছরে সারা হিন্দুস্থানে এমন 105টি সরকার ছিল। সেই 105 সরকারই ভাগ করে 12 সুবা তৈরি হয়। পরে শেষ দিকে বেরার, খানদেশ, আহমদনগর জুড়ে হিন্দুস্থান দাঁড়ায় মোট 15টি সুবায়। ততদিনে আকবর বাদশার শরীর ভেঙে পড়েছে, তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। এলাহাবাদে সুবেদার শাহজাদা সেলিম রীতিমতো অস্থির হয়ে পড়েছেন। এদিকে যমুনার তীরে আগ্রা, ওদিকে উত্তরে মাথার উপর সরকার ফতেহাবাদ। ফতেহাবাদের সদর হলো ফতেগড়, একদম গঙ্গার ওপর। সেখান থেকে গঙ্গা ধরে নিচে নামলে বড় জায়গা কনৌজ। ওখানকার টোলে 4-4টি বছর সংস্কৃত শিখেছিলাম। ফতেগড়ে গঙ্গার বুক দিয়ে বাড়ি তৈরির ঘুটিং চুন যাচ্ছিল। পেছন পেছন কাঠের নৌকো, জানলা দরজা তৈরির কাঠ, শিশু, শাল, তুঁত, কুল গাছের গোলাই ভর্তি বড় বড় নৌকো এলাহাবাদের দিকে ভেসে চলেছে। তারই একখানায় জায়গা করে নিল গম্ভীর চোখের এই বুড়ো মানুষটি। পরস্পর কাঠ আর ঘুটিং চুন বোঝাই নৌকো ভেসে চলেছে। লোকটির মনে হলো, এই তো ভাসন্ত হিন্দুস্থান। আমি হিন্দুস্থানের সঙ্গে ভেসে চলেছি। যে যমুনা আগ্রায় ফেলে এসেছি তার সঙ্গে এলাহাবাদে গিয়ে আবার সঙ্গমে দেখা হবে। কনৌজে ভিড়বার আগেই কাঠ আর চুনের নৌকোর সঙ্গে কয়েকখানা নীলের নৌকো এসে ভিড়ল। নৌকোর নীল ব্যাপারীদের কথায় টানে টোনে বুড়ো মানুষটি বুঝল আগ্রা, মথুরা, বৃন্দাবন, আলীগঞ্জের মাঠ থেকে এসব নীল কেনা। পাশাপাশি সব নৌকো দিন রাত্রির একসঙ্গে ভেসে থাকা, তাই কাঠ, চুন, নীলের নৌকোর মানুষজনের সঙ্গে বুড়ো মানুষটির দিব্যি আলাপ পরিচয় হয়ে গেল। ঘুটিং চুনের নৌকোর এক মাঝি বলল, একটা তো মানুষ আপনি, আর রাঁধবেন বাড়বেন কেন? আমাদের সঙ্গেই খাবেন। বুড়ো মানুষটি হ্যাঁ বা না কিছুই বলল না। তার খাবার জোটাবার একটি দামও নেই সঙ্গে। এই কদিনে আগ্রা থেকে হাঁটা পথে এতটা পাড়ি দেওয়ার সময় যখনই কোনো মসজিদ পেয়েছে তখনই ভিখারিদের সঙ্গে হাত পেতে বসে গেছে। যা 2-4টে আধেলা, পওয়া, দামড়ি জুটেছে তাই দিয়ে সরাইখানায় যা হোক কিছু কিনে খেয়ে পিত্তি রক্ষা চলেছে। খাবার খুব সরল সিধে, জবের রুটি, কলাইয়ের ডাল, মাথার ওপর সূর্য। ডালে রুটি ভিজিয়ে খেতে খেতে বুড়ো মানুষটি দর জানতে চাইল। কত করে মন? কিসের? জবের? 1 মণ কিনতে 8টি দাম ধরে দিতে হয়।
আমি একসময় 4 দামে 1 মণ জব কিনেছি। কতদিন আগে? নিশ্চয় আকবর বাদশার সময়। বুড়ো খেতে খেতে বলল, হ্যাঁ, তখন কলাই কিনতাম 1 মণ 3 দামে। এখন 1 মণ কলাইয়ের দর 7 দাম। কবেই চলে গেছে আকবর বাদশার দিন। জাহাঙ্গীর বাদশার শাসনের এটা 20 সন। জবের রুটি কিছু মিষ্টি হয়, তাই ডালে ডুবিয়ে খেতে খেতে বুড়ো মানুষটি বলল, ওরে বাবা, এত দাম! তাহলে চাষিবাসী মানুষরা কি খাবে, কিনবে কোত্থেকে? এক নীলের নৌকোর বড় মাঝি নীলের গোছায় জল ছিটোতে ছিটোতে বলল, কনৌজ ফতেগড়ের মতো বড় জায়গায় মানুষের হাতে তবু 2 পয়সা আছে, কিন্তু দেহাতে 7খানা গাঁ খুঁজে আপনি 1খানা আধেলা কিংবা পওয়া বের করতে পারবেন না। তাহলে তারা খাচ্ছে কি? কন্দমূল, তেঁতুল, মুথা ঘাসের বীজ খেয়ে টিকে আছে কোনো রকমে। নীল কিনলে কত করে? গড়ে 24 টাকা মণ। বুড়োর মনে পড়ল, আকবর বাদশার আমলেও তো আগ্রার গায়ে গজহস্তি গায়ে 1 মণ নীল কিনতে হলে চাষিকে দিতে হতো 24 টাকা, 40 দামে 1 টাকা। 20 সনের ওপর চাষির দর সেই একই আছে। আশ্চর্য! একদিন বেলাবেলি এসে সব নৌকো ভিড়ল কনৌজের ঘাটে। ভিড়তেই নীলের নৌকোর ওপর ইংলিশস্তানের বেনিয়ান এসে দাঁড়ালো। বুড়ো চোখের সামনে দেখল, গড়ে 24 টাকা মণ দরে কেনা নীল ইংলিশস্তানের বেনিয়ান কিনে নিল 36 টাকা মণ দরে। দুপুরের আগেই নৌকো খালি করে নীল নিয়ে তারা চলে গেল। এ নীল এলাহাবাদ, পাটনা হয়ে হুগলি দিয়ে ইংলিশস্তানে চলে যাবে। বুড়ো দুপুরে খেতে পারল না। এ তো দিনে ডাকাতি। এইভাবে হিন্দুস্থানের চাষি ফতুর হচ্ছে? শাহী দেওয়ানখানার হয়ে দেখার কেউ নেই? আশ্চর্য! মাঝখানে দালালদের নাফা 24 টাকায় 12 টাকা। ঘুটিং চুন আর কাঠের নৌকো কিছু ব্যবসা করে সন্ধে সন্ধে এলাহাবাদ পাড়ি দেবে। দিশি দালালদের নীলের নৌকো ফিরে যাবে ফতেগড়। বিকেলের দিকে বুড়ো মানুষটাকে কচকচ করে বড় একটা কনৌজি পেয়ারা খেতে দেখে এক নীল ব্যাপারী রেগে মেগে বলল, এই বুড়ো, তুমি তো বড় বেয়ারা আছো। ঘাবড়ে গেল গম্ভীর চোখ মানুষটি। কেন, কি করলাম? দুপুরে খেতে দিলাম বললে খিদে নেই, আর এখন কষা পেয়ারা কচমচ করে খাচ্ছ? তখন খিদে ছিল না, এখন পেয়েছে। গোলমেলে লোক আছো তুমি। কোথাকার মানুষ তুমি? কেন, হিন্দুস্থানের। ঘর গেরস্তি কোথায়? একসময় আগ্রায় ছিল। তা আমাদের সঙ্গে ভেসে বেড়াচ্ছ কেন? কাশী যাবার ইচ্ছে একবার, এভাবে যতটা যাওয়া যায়। তুমি বাবা লোক সুবিধের নও। এবার বুড়ো যেন খেপে গেল। আচমকা বলে বসল, তোমরাও লোক সুবিধের নয়। কেন কেন, কি দেখলে আমাদের? 24 টাকায় কেনা নীল বেচছ 36 টাকায়। এ তো দিনে ডাকাতি। নীলের নৌকোর অন্য সব লোকজন এবার বুড়োকে ঘিরে ধরল। এক একজন এক এক কথা বলে। তাদের পায়ের চাপে নৌকোগুলো দুলছে। কনৌজে এক বয়সে সংস্কৃত পড়তে এসেছিল মানুষটি, আর এখন বুড়ো বয়সে সেই কনৌজেরই ঘাটে নীলের দালালদের মাঝে পড়ে গেছে সে। ওরা বলছিল, আগ্রার খবর রাখো বুড়ো। উঠতে বসতে কর দিতে হয়, বিয়ে করতে কর, ফসল কাটতে কর, তহসিলদার, ক্রোরি, ডিহিদার সবার খরচ চালাতে খরচ দে জোগাতে হয়। তো চাষির নীলের ওপর চড়া নাফা না তুললে আমাদের চলবে কোত্থেকে? এতগুলো লোকের একরোখা কথার মুখে বুড়ো শান্ত গলায় বলল, এক সময় তো আগ্রার খবর রাখতাম। সে তো তোমার আকবর বাদশার সময়, এখন বাদশাহ জাহাঙ্গীর। তা ওসব আব কর
তো বেআইনি। আমরাও তো তাই জানি। সেলিম জাহাঙ্গীর মসনদে বসে ফরমান জারি করলেন, ওসব আবওয়াব নেয়া বেআইনি, কিন্তু কাজে কম্মে কিছুই তো রদ হয়নি বুড়ো, বেআইনি এখন আইনি। সন্ধ্যের দিকে নীলের সব নৌকো ফতেগড় ফিরে গেল। কাঠের নৌকোয় একটা শিশু গাছের গোলাইয়ের ওপর বসেছিল বুড়ো। এক পাল নৌকো রাত চিরে ভেসে চলেছে এলাহাবাদের দিকে। সারাদিন বকর বকরের পর তার আর কথা বলার ইচ্ছে নেই। 20 বছরের মতো কয়েদখানা থেকে বেরিয়ে আসার পর এখন দেখছে সারা হিন্দুস্থানই পাল্টে গেছে। শাহি দাস্তুর ই আমিল বেকাশে লেখা ছিল, দর জিরায়তে ওয়া ইমারত খুদ মশগুল ওয়া খুস ওয়াকত বাসন্দ ওয়া রেয়া ইয়ারা दर कसत ने जिनसे कमाल रगबत देहत के जमाए परगनात शाल बेशाल আবজুদান সাওয়াদ। চাষিদের সঙ্গে এমনভাবে বন্দোবস্ত করবে যে তারা নিশ্চিন্ত মনে ও নিরাপদ অবস্থায় বাড়িঘর ও বসবাসের উন্নতি করবে, খুশি থাকবে আর ব্যবসা বাণিজ্যের ফসল চাষ করতে উৎসাহী হবে, যার ফলে বছরের পর বছর পরগনার শাহী আদায় বাড়বে। কতকাল আগে শেখা জিনিস আজও ভুলতে পারিনি। ওই সঙ্গেই শাহী দাস্তুর ই আমিল বেকাশে লেখা ছিল, কর দিতে অনিচ্ছুক চাষিদের এমনভাবেই শায়েস্তা করা উচিত যে অন্য চাষিরা যেন আগে থেকেই সাবধান হতে পারে। গঙ্গার দুধারে লোকালয়ের মানুষজন বোধহয় ঘুমিয়ে পড়ল। এখানে সেখানে দু একটা আলোর ফুটকি। কনৌজের ঘাটে এতক্ষণে বোধহয় কোনো কথকতার আসর জমে উঠেছে। ওখানে থাকলে বেশি রাতে কথকতার প্রসাদী বাতাসা পেলে তার সঙ্গে জল খেয়ে পেটে কিল মেরে ঘাটেই ঘুমিয়ে পড়া যেত। এখন আকাশে পোকায় কাটা একখানি খয়াটে চাঁদ, দূরে দূরে ঢেউয়ের ঝিলিমিলির মাথায় মালটানা সব বজরা। তারা এই কাঠ বোঝাই ঘুটিং চুন বোঝাই নৌকার মতোই পালে চলেছে দল বেঁধে। নদী ডাকাতি নাকি এখন খুব হয়। আশ্চর্য, আগের শাহী তো আরেক চালে চলতো। বড় খিদে পাচ্ছে। বুড়ো তার মনটা অন্যদিকে ফিরিয়ে নিতে চাইল। আকবর বাদশাহ খাজানাখানার মদতেই শেরওয়ানি সাহেব তুহুফাত ই আকবর শাহী লেখেন। তা তার গোড়াতেই তো শের শাহের আমল নিয়ে পরিষ্কার লেখা ছিল। দেশের বাদশাহ হতে হলে শের শাহের মতো গুণী হতে হবে, যে শের শাহের হাতে মুঘল বাদশাহ হুমায়ুন নাস্তানাবুদ হয়েছিলেন। কোনো ঢাকা চাপা ছিল না। মুঘলরা সবাই মনে মনে শের শাহ হতে চায়। তাই তো দেখে আসছি আমি, শের শাহের আদলে আকবর বাদশাহ কত গুণীজনকে যে খরচ খরচা চালাবার জন্যে নিষ্কর জমি দিয়ে মাদাত ই মায়েশ করেছেন তার লেখাজোখা নেই। বাদশাহ আকবর ভেতরে ভেতরে চাইতেন শের শাহ হব, আবার এও চাইতেন ভেতরে ভেতরে আমাকে বাদশাহ হতে হয় তো অশোকের মতো বাদশাহ হতে হবে। ভোর ভোর এ নৌকো পৌঁছবে ফতেপুর। তারপর আর কদিনের রাস্তা, সঙ্গমে গিয়ে এলাহাবাদ, সেখান থেকে 3 দিনের পাড়ি কাশী। হিন্দুস্থান এক বিশাল দুনিয়া। এর এদিকে ওদিকে কত মানুষ কত দিকে পাড়ি দিচ্ছে। কেউ বা এখন তার অভিযানের মাঝামাঝি, কেউ বা স্রেফ শুরুতেই। দিনে রাতে সূর্যচন্দ্রের আকাশ পাড়ি 2 রকমের, তাই সবাই খেয়াল রাখে না। আর কোন ইনসান কোন দিকে রওনা হলো, কতটা গেল, সে তার জায়গায় পৌঁছলো কিনা, এত সবের খবর তত্ত্বতাবাস কে রাখবে? আগ্রা দুর্গে মরি দরওয়াজা আর হাতিশালার মাঝামাঝি অন্ধকার ঢাকা পথ দিয়ে দুর্গের চাতালের নিচে গিয়ে শাহজাদা শাহরিয়ার নওরোজের কয়েদি আজাদির দিন অস্থির হয়ে অসহ্য অবস্থায় ওই গম্ভীর চোখ বুড়ো কয়েদিকে খালাস পাওয়া কয়েদিদের ভেতর ঠেলে না দিলে এখন তাকে ফতেপুরের পথে নৌকোর ওপর দেখতে পাওয়া যেত না। হয়তো জীবনের বাকি দিনগুলো তাকে দুর্গের নিচের কয়েদখানাতেই কাটিয়ে দিতে হতো। বিশাল এই হিন্দুস্থানে বোবা আসমানের নিচে কে যে কখন কোথায় যাবে, কিভাবে যাবে, কেউ তা বলতে পারে না।
কেউ তার খেয়ালও রাখে না। শুধু হিন্দুস্থানে কেন, সারা দুনিয়াতেই তো তাই, আর চিরকালই তো তাই। কিন্তু কোথাও কোথাও কেউ খবর রাখে। গিরনা নদীকে রাতের আবছা জ্যোৎস্নায় চেনা যায়। সাতানা পাহাড় বিশাল এক মণ্ডের মতো চাঁদের আলোয় ভোঁতা হয়ে জেগে আছে। আর কয়েক ঘড়ি পরে পাখির দল আঙুর খেতে এলে ভোর আসবে। তার আগে এখানে বোঝাই যায় না আদৌ রাত শেষ হবে কিনা। এরকমই এক মুহূর্তে তাঁবুর ভেতর ঝোলানো শুকদোলায় মোচড় দিয়ে পাশ ফিরতে গেলেন শাহজাদা খুররাম। ঘুম ভেঙে গেল। গুলালবার তাঁবু এমনিতে বড় হয়। দুই কোণে দুটি নিভু নিভু আগেনগাড়ে গুগগুলের সঙ্গে লোবান পুড়ে পুড়ে বাতাসটাই লেবু গন্ধ। বেগম? কোনো জবাব পেলেন না খুররাম। জাহানারা রওশানারার পাশেই শিশু মুরাদ, কিন্তু ওদের আম্মি যান কোথায়? তড়াক করে উঠতেই খুররামের চোখে পড়ল আরজুমন্দ বানু সাতানা পাহাড়ের দিককার চিলমন খেলাপ করে এক দৃষ্টে অন্ধকারে তাকিয়ে। কোনো কথা না বলে খুররাম গিয়ে পাশে দাঁড়ালেন। সাতানা পাহাড়টাকে চাঁদের আবছা আলোয় সবুজ লাগছে। খুররাম আরজুমন্দের পিঠে হাত রাখলেন। আমি দায়ী বেগম। আরজুমন্দ খানিকক্ষণ কোনো কথা বললেন না। তারপর খুব শান্ত গলায় জানতে চাইলেন, এতক্ষণে ওরা সাতানার পাহাড়ি রাস্তা পেরিয়ে গেছে? কখন? ভোর ভোর হাতির পিঠে দু ভাই রওনা দিয়েছে। 10 মাঞ্জেল পথ পেরোতে হাতির পক্ষে কতক্ষণ? তুমি চিন্তা করো না বেগম। এই পাহাড়ি রাস্তা, দুপাশে বন জঙ্গল, তারপর গিরনা নদী, ওদিকে নাকি পাগলা ঝোড়ার চেয়েও খ্যাপা হয়ে ছুটেছে। হাতির পক্ষে কিছু নয় বেগম। দারার পেয়ারের হাতি ফাতেজং রয়েছে, চিন্তা কি বেগম? হাজার হোক হাতি জানোয়ার। ও কথা বলো না আরজুমন্দ। হাতি খুব মগজদার জানোয়ার। দারা আওরঙ্গজেবকে পিঠে নিয়ে যখন ভোর ভোর রওনা দিল ফাতেজং, আমার তো মনে হলো ফাতেজং ফুর্তিতে রীতিমতো ডগমগ। আব্বা হুজুর জাহাঙ্গীর বাদশার হাতি নূর ই ফিল অনেকটা ওরকম। দাদা সাহেব আকবর বাদশার পেয়ারের হাতি ফিল ই ইলাহি। কথা শেষ করতে পারলেন না শাহজাদা খুররাম। আবছা অন্ধকারে এমন করেই ঘুরে তাকালেন আরজুমন্দ বানু। হাতিদের হাল হকিকত শুনে কি করব শাহজাদা? আমি মা। ভুলে যাবেন না, সুলতান মোহাম্মদ দারা শুকর বয়স এখন মোটে 10, সুলতান আওরঙ্গজেবের বয়স মোটে 7। আমি চিন্তা করব না তো কে করবে বলুন? আমি ওদের আব্বা হুজুর। ওরা বালক হলেও মুঘল, ওরা বালক হলেও সুলতান। আজ 2 বছরের ওপর ওরা পায়ে পায়ে হিন্দুস্থানকে চিনেছে, দেখেছে লড়াই কাকে বলে, তোপ কিভাবে ছুটে যায়। ওরা নদী, পাহাড়, হাতি, ঘোড়ার সঙ্গে মিশে আছে বেগম। আরজুমন্দ বানু আবারও শাহজাদা খুররামের চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়ালেন। এবার বিখ্যাত সেই 2 চোখ দেখে মুখ নামিয়ে নিলেন খুররাম। তিনি ভেবেছিলেন বেগম কিছু বলবেন। আরজুমন্দ কিন্তু কিছুই বললেন না। সুলতানরা 2 ভাই যে তাদের দাদা সাহেব জাহাঙ্গীর বাদশার মোবারকে নজর পেশ করতে রাওয়ালপিন্ডি যাচ্ছে, সে কথা হিন্দুস্থানের সুবায় সুবায়, চৌকিতে চৌকিতে খবর হয়ে গেছে বেগম। তখনও আরজুমন্দ কোনো কথা বললেন না। খুররাম বললেন, ওদের সঙ্গে রয়েছে ওদের ধাইমা, কয়েক রিসালা বাছাই ঘোড়সওয়ার, 300 বন্দুকচি। এছাড়া ধানুকিরা তো আছেই, আছে মোট 6টা হাতি। বেগম আরজুমন্দ বানু খেলাপি চিলমান নামিয়ে দিলেন। এখন আর সাতানা পাহাড় দেখা যাচ্ছে না, যেন গভীর উদ্বেগের ওপরেই তিনি তাঁবুর পর্দা নামিয়ে দিলেন। এবার শাহজাদা পুরো অন্ধকারে তার বেগমের মুখোমুখি। কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। তার ভেতরেই আরজুমন্দ প্রায় ঋণে গলায় জানতে চাইলেন, উচ্চাশা মানে কি শাহজাদা?
এটা ঠাট্টা না জিজ্ঞাসা তা ঠিক করতে পারলেন না খুররম। তিনি ঠান্ডা গলায় বললেন, জানি না বেগম, তবে বলতে পারো উচ্চাসার অন্য নাম বেদৌলত খুররম। কাছে ছুটে এসে শাহজাদার বুকে হাত রাখলেন আরজুমন্দ। ও কথা বলবেন না শাহজাদা, দারা, সুজা, আওরঙ্গজেব, মুরাদের মতো 4-4টি ছেলে আপনারই 2 মেয়ে জাহানারা, রাওসানারা। এ দুনিয়ায় আপনার মতো দৌলতদার কে? আমি বিরাট একটা খোয়াব দেখেছিলাম আরজুমন্দ। শাহজাদা, আমার খোয়াব খুব ছোট। আমি মা, আমি স্বপ্ন দেখি আপনার ছেলেরা সুখে আছে, নিরাপদে আছে। 2 মাসের লম্বা রাস্তা পাড়ি দিচ্ছে আপনার 2 ছেলে। ওরা নেহায়েত বালক, পাহাড়ি পথ, সামনে শীত। আমার খোয়াব না শেষে টুকরো টুকরো হয়ে যায়। শাহজাদা এরপর কিছু বলতে পারলেন না। তিনি আরজুমন্দকে তার বুকের ভেতর জড়িয়ে নিলেন। কোথায় আগ্রা দুর্গে সুখের ঘর, আর কোথায় সাতানা পাহাড়ের পায়ের কাছে তাঁবুর ভেতর আশ্রয়, যা কিনা বিপদ বুঝলেই গুটিয়ে নিয়ে আবার পথে নামতে হবে। খোয়াব যত বড় হয় সে তার দাম ততখানি আদায় করে নেয়। দুশ্চিন্তা, কষ্ট, বিপদ মেনে নিয়ে সে দাম শুধে যেতে হয়। ব্যবসাপত্তর করতে করতে ঘুটিং চুন আর কাঠের নৌকোগুলো একদিন কাশীর ব্যাপারী ঘাটে এসে ভিড়ল। এখন আর শুধু কাপড়ের খুঁটে গা ঢাকতে হয় না গম্ভীর চোখ সেই বুড়োকে। এলাহাবাদের ঘাটে তুলো ভরা একটি কাম্বাদার জুটেছে তার। নৌকো ভিড়তেই কাম্বাদারটি গায়ে দিয়ে সেই বুড়ো ঘাটে নামল। নেমেই রাস্তার হাঁটুরে ভিড়ে সে মিলিয়ে গেল। কাশীর 80 গঙ্গা সঙ্গমে হেমন্তের আসমানে এখনই শীতের 2-1 দল পাখিকে ভাসতে দেখা যাচ্ছে। গোপাল মন্দির, প্রহ্লাদ ঘাট, সংকট মোচনে যেসব খুনখুনে বুড়ো বুড়ি এসে বসে, তাদের কেউ কেউ বিকেল বেলায় দূরের ওই পাখির ঝাঁক দেখে বলল, এবার শীত জাঁকিয়ে আসছে। প্রহ্লাদ ঘাটের এক বুড়ো বলল, এই শীতটা যদি বাঁচি তো 100 পার করে দেব। সেই বুড়োর মুখোমুখি বসা অন্য এক বুড়ো রীতিমতো ধমকে উঠল, এ বয়সে আর মিথ্যে বলো না। পেরিয়ে এসেছো, বছর 20 হলো, আর বেঁচে কি করবে? দেখার কি বাকি আছে কিছু? প্রথম বুড়ো এ কথায় কিছু মিইয়ে গেল। তার পাশে বসেছিল তুলো ভরা কাম্বাদার গায়ে গম্ভীর চোখ সেই বুড়ো মানুষটি। তার দাড়িতে এখন সারা হিন্দুস্থানের ধুলো। সেও দেখতে পেয়েছে দূর আকাশে শীতের পাখি। সেদিকে তাকাতে তাকাতে মানুষটি উঠে দাঁড়ালো। তারপর পায়ে পায়ে একে একে হনুমান ফাটক, গোপাল মন্দির, সংকটমোচন ঘুরতে ঘুরতে ঠিক সন্ধ্যের মুখে গম্ভীর চোখ মানুষটি তুলসী ঘাটে এসে বসল। তুলসী ঘাটের একদিকে তেল সিঁদুর মাখানো বিরাট হনুমান মূর্তি, তার পাশে খানিকটা ফাঁক দিয়ে রাম মন্দির। মন্দিরে তখন আরতি হচ্ছিল। মানুষটি ঘাটের চাতালে বসে অন্ধকারে একটু একটু করে গঙ্গা মুছে যেতে দেখছিল। অনেক দিন পরে আজ সন্ত কবি তুলসীদাস নিজে আরতি করছিলেন। পারার কথা নয়, বয়সের ভারে হাত কাঁপে, শরীরও ভালো নয়, নিত্য সঙ্গী বেণী মাধব তাই পাশে দাঁড়ানো। আরতির শেষে তিলে খাজার প্রসাদ দেওয়া হলো। প্রসাদ প্রার্থী অনেকেই। গঙ্গার মাঝি যেমন আছে, তেমনি আছে কাশীর গৃহস্থজন আর শিবের কাছে চিরকালের মতো ফেলে যাওয়া সহায় সম্বলহীন কিছু বুড়ো বুড়ি। ওরা উঠে যেতে বেণীমাধব আরতির কোষাকুষি, ভোগের মেঠাই সব গুছিয়ে তুলছিল। কবিবর একা একাই মন্দিরের সিঁড়ি বেয়ে নামছেন। নামতে গিয়ে বাঁ পায়ের খড়ম খানিক হড়কে গেল। জায়গাটা অন্ধকার। মন্দিরের ভেতর প্রদীপের শিখা তখনও বাতাসের সঙ্গে অন্ধকার নিয়ে দাপাদাপি করছিল। হা হা করে ছুটে আসতে গিয়ে বেণীমাধবের হাতের থালাখানা ঝনঝন শব্দ করে মেঝেতে নাচতে লাগলো। বেরিয়ে এসে বেণীমাধব দেখল অশক্ত কবিকে আরেক দাড়িওয়ালা বুড়ো ঠিক সময়ে ধরে ফেলেছে। নয়তো হয়েছিল। সামলে নিয়ে তুলসীদাস উঠে দাঁড়ালেন।
বেণীমাধব তার পাশে পাশে হেঁটে কবিকে নিয়ে গুহার মুখে এসে দাঁড়ালো। সেখানেও ওই দাড়িওয়ালা লোকটি এসে দাঁড়ানোতে কিছু অবাক হলেন তুলসীদাস। ভক্তজন মন্দিরের সিঁড়ি অবধি আসে, এত দূর কখনো আসে না। তিনি কৃতজ্ঞ গলায় বললেন, আপনি না থাকলে আজ। গম্ভীর চোখ বুড়ো মানুষটি কোনো কথা না বলে কবির সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে গুহায় নামতে লাগল। এবার বেণীমাধব দাঁড়িয়ে পড়ল। কোথায় যাবেন আপনি? গম্ভীর চোখ বুড়ো মানুষটি বলল, কেন? কবির সঙ্গে সঙ্গে কবির কাছেই যাচ্ছি। নিচে গিয়ে বসে কবিবরের সঙ্গে কথাবার্তা বলবো। সন্তজি এখন বিশ্রাম নেবেন, এই সময় কারো সঙ্গে কথা বলেন না। নাই বা বললেন, আমি না হয় কথা বলে যাব কবির সঙ্গে। এমন বেয়াড়া অতিথি কখনো দেখেনি বেণীমাধব। খোদ কবি কিছু বলতে পারছিলেন না, ভদ্রতায় আটকাচ্ছিল। একটুক্ষণ আগে এই বুড়ো মানুষটি ছুটে এসে না ধরলে তিনি মন্দিরের সিঁড়িতে ভয়ঙ্কর আছাড় খেতেন। বেণীমাধব শেষ অস্ত্র ছাড়ল। আপনি বরং কাল সকালে আসুন। সন্তকবি নিজেই লজ্জা পেয়ে দাঁড়িয়ে পড়লেন। আহ, বেণীমাধব! ওর ভেতরেই গম্ভীর চোখের মানুষটি খুব শান্ত চোখে বেণীমাধবের মুখে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, 20-25 বছর হয়ে গেল আমি আসিনি। আমি কি তাহলে চলে যাব এখন? দাঁড়িয়ে পড়া তুলসীদাস কিছু অবাক হলেন। আপনি? সারা দিন ঘুরে ঘুরে যাও বা আপনার হদিশ পেলাম, তা এখন তো আমায় চলে যেতে বলা হচ্ছে। ঠিক আছে, কাল সকালেই আসব। দাঁড়ান, সব মনে রাখতে পারি না আজকাল, বয়স হয়েছে। আমারও বয়স হয়েছে কবিবর। আসুন, বসবেন। আপনি তো বিশ্রাম নেবেন এখন। আপনার সঙ্গে কথা বলাই আমার বিশ্রাম। আসুন। বেণীমাধব, খেসখানা পেতে দাও। দুজনে মুখোমুখি বসতে তুলসীদাস অসহায় শিশুর মতোই বললেন, আমি স্মৃতির কাছে পরাস্ত। দয়া করে এবার আপনার পরিচয় বলুন। আমিও এক কবি। আপনি বড়, আমি অতি নগণ্য। একদা সৎসই লিখেছিলাম। ও, আব্দুর রহিম! আব্দুর রহিম খানখানান! কত কাল পরে, কত কাল হয়ে গেল। আপনি শুধু কবি নন, আপনি রসিক কবি, মন্ত্রীও বটে। একসময় মন্ত্রী ছিলাম, মনে আছে তা আপনার? বাহ, ভুলি কি করে! আপনার আব্বা হুজুর বৈরাম খাঁ আপনার বাবাকে আকবর বাদশাহ মক্কা শরীফ যাবার ব্যবস্থা করে দিয়ে আপনাকে মন্ত্রী করলেন। অযোধ্যায় থাকতে এসব কথা শুনেছিলাম অনেক দিন আগে। তা আব্বা হুজুর তো মক্কায় পৌঁছতে পারেননি, পথেই খুন হলেন। পুরনো হিসেব মেটাতে এক পাঠান তাকে খুন করে। তার বাবা নাকি আমার বাবার হাতে খুন হয়েছিল। শুনেছিলাম, অনেক দিনের কথা তো। আগেকার লোদি সৈয়দ রাজাদের ভাতিজারা তো কবে থেকেই বলে আসছে মুঘলরা বেশি দিন টিকবে না। গেল গেল, তা 100 বছর তো টিকে গেল। আরও 100 বছর টিকলেও আশ্চর্য হব না। বাবর আকবরের বাঁধুনি। মহাকালের হিসেবে 100 বছর আবার সময় নাকি? সন্তজি, মানুষের জীবনে 100 বছর অনেক সময়। বলতে গেলে 2টো মানুষের জীবন। এতদিন কোথায় ছিলেন, দেখা পাইনি কেন? পাবেন কোত্থেকে? 20 বছর মতো কয়েদ খাটলাম। আপনি কেন? শুনে কি করবেন কবিবর? ছিলাম মন্ত্রী, আকবর বাদশার এন্তেকালের সঙ্গে সঙ্গে হলাম কয়েদি। দোষ আমারই। আকবর বাদশার জীবনের একেবারে শেষ দিকে আমি, মানসিংহ, আরও কয়েকজন আমির মিলে বাদশাকে বললাম, শাহজাদা সেলিম বাগী হয়েছিলেন,
আপনার পরে হিন্দুস্থানের মসনদে বসানো হোক সেলিমের বড় ছেলে খসরুকে। তাজা জওয়ান। তা আকবর বাদশাহ মনে মনে ঠিকই করে রেখেছিলেন তারপরে তার মসনদে শাহজাদা সেলিমকেই বসাবেন। শেষ পর্যন্ত তাই হলো। শাহজাদা সেলিম বাদশাহ হতেই আমি গ্রেপ্তার হলাম। অভিযোগ? শুনলে হাসবেন সন্তজি। রাফিজি, আমার বিরুদ্ধে রাফিজির অভিযোগ। কিরকম? কবিবর, আমি রামচরিত মানসের গান কথকতা শুনতে ভালোবাসি। যেখানেই হতো আমি শুনতে বসে যেতাম। আপনি তো জানেন। সেটাই হলো আমার অপরাধ। মুসলমান হয়ে হিন্দুর রামকথা শোনা, এর চেয়ে বড় রাফিজি আর কি হতে পারে? কথকতা শুনে আমার দু চোখ দিয়ে জল গড়াতো। হিন্দুস্থানের এত বড় মহাকাব্য শোনাও যে আমার কাল হবে ভাবতে পারিনি। আমি যে আপনারই মতো বাদশাহ আকবরের আমলের মানুষ। আসলে বাদশাহীর জন্যে সুলতান খসরুর নাম সুপারিশ করেছিলাম কিনা তাই। কতদিন হলো ছাড়া পেয়েছেন? এই তো কদিন মাত্র। আগ্রা একবার কাউকে কয়েদে পাঠিয়ে তার কথা আর মনে রাখে না, বেমালুম ভুলে যায়। 20 বছর পর আজাদ হয়েছি। কবি তুলসীদাস চুপ করে তাকিয়েছিলেন। তার চোখে জল এসে দাঁড়িয়েছে। জলের ফোঁটায় কবি আব্দুর রহিম খান খানানের সাদা চুল দাড়ি শুদ্ধ মুখখানা আবছা হয়ে গিয়ে আস্ত একটা সাদা গোল মতো জিনিস হয়ে পড়ল। এই মাথা তিনি একসময় দেখেছেন কালো ঢেউ খেলানো বাবরি চুলে ঢাকা। তুলসীদাস আস্তে বললেন, রামচরিত মানসের রস আস্বাদ করতে গিয়ে কবি আপনাকে বড় দাম দিতে হয়েছে। 20 বছর কয়েদে। 20 বছর। তাও তো ছাড়া পেতাম না, কয়েদখানাতেই চোখ বুঝতে হতো একদিন। স্রেফ নসিব কবিবর, স্রেফ নসিব। কাশীর গঙ্গায় অনেক ঘাট, ঘাটে ঘাটে অনেক মন্দির। প্রতি সন্ধ্যায় সেখানে নিত্য আরতি, নিত্য ভোগ। অন্ধকার গঙ্গার বুকে কাঁসার ঘণ্টার ধ্বনি গড়িয়ে গড়িয়ে চলেছে। জলের দিককার খোলা জানলা দিয়ে তা যেন ঐকতান হয়ে সন্তজির বসার জায়গায় এসে পৌঁছচ্ছিল। বহুদিন পরে দুজনের দেখা। একজন সন্ত, আবার কবি। অন্যজন কবি, রসিক, শাহী দাস্তুরিতে পাকা, একদা মন্ত্রী, আবার দীর্ঘদিনের কয়েদিও বটে। দূরে বসে ওদের দুজনকে দেখছিল আর এসব ভাবছিল বেণী মাধব। ভাবছিল, আজ আমার কি সৌভাগ্য, আমি সন্ত তুলসীদাসের নিত্য সেবা করি, আবার এই এক রসিক কবিরও দেখা পেলাম। সবই তুলসীর কাছে থাকার ফল। কথা বলে মগজে চিন্তার সংঘর্ষ ঘটেনি বহুকাল। শাহী কয়েদখানা মানে তো দোজক। এই 20 বছর নতুন কিছু শুনিনি। মগজে চিন্তা ভাবনার কথা নিয়ে অনেক দিন কোনো নাড়াচাড়া হয়নি সন্তজি। এখন কে কি ভাবছেন, কোথায় কি হচ্ছে কিছুই জানি না। এত বছর কয়েদে কাটিয়েও আব্দুর রহিম তার জানার ইচ্ছা হারায়নি। রহিমের মুখে তাকিয়ে তুলসীদাস তার পিপাসু চোখ দুটি দেখতে পাচ্ছিলেন। বললেন, তেমন তো কিছু শুনিনি শিগগির। আমি শ্রীরামেই আছি দীর্ঘদিন। বৃদ্ধ জানোয়ারের জীবন কেটেছে কয়েদে। না কিছু পড়েছি, না কিছু শুনেছি। গান শুনিনি 20 বছর। মনে হয় বালি ভর্তি হয়ে মগজটাই পুরনো কুয়োর মতো বুঝে গেছে। যে কথা শুনলে মাথাটা কাজ করে, মগজের ভেতর নাড়াচাড়া হয়, তেমন কথা যে কত কাল শুনিনি। অনেক দিন আগে এমন একজন মানুষ দেখেছিলাম। তখন আমার বয়স কম ছিল, 40ও হয়নি। অযোধ্যায় থাকি। রামচরিত মানসের বালকাণ্ডের পর অরণ্যকাণ্ড লিখছি। তখনই তার নাম শুনি প্রথম। কার কথা বলছেন সন্তজি? বাংলা মুলুকে গেছেন কখনো? আকবর বাদশাহ তার শেষ জীবনে আমায় একবার পাঠান। অনেক নদী,
গঙ্গা ওখানে গিয়ে সাগরে পড়েছে, তামাম হিন্দুস্থান সেখানে গিয়ে ডুব দেয়, তীর্থ করে। তুলসীদাস বললেন, আপনি পুণ্যবান। না, আমি সাগর সঙ্গমে যাইনি, ওপরের দিকে ঘুরেছি। তীর্থকর কতটা বসানো যায় শাহী হুকুমতে, তাই সরেজমিনে দেখে আসার জন্যে বাদশাহ আমায় পাঠান। তিনি ওখানকার কোটালীপাড়ার মানুষ, মধুসূদন সরস্বতী। নামটা চেনা লাগছে কবিবর, গিয়েও থাকতে পারি, অনেক দিন আগের কথা তো, সব মনে নেই। তবে কয়েকটা নদীর নাম ভুলিনি, মধুমতি, গড়াই, ঘাগর, বড়াল। একটা বিরাট বাঁওড় দেখেছিলাম, চারদিক জল থই থই। সেখানকার লোক বলতো বন্যে বাঁওড়। কাশীতে এসে যখন কিষ্কিন্ধাকাণ্ড লিখছি, তখন তিনি এসে কয়েকদিন ছিলেন। আমার চেয়ে বয়সে অনেক বড়, পিতৃতুল্য, মহাপণ্ডিত, আবার মহারসিকও বটে। তার সঙ্গে কথা বললে চিন্তার প্রবল সংঘর্ষ হতো। সে সংঘর্ষে মনে হতো যেন কোনো রসের স্বাদ পাচ্ছি। ব্রহ্ম এক, অদ্বিতীয়। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করতে মধুসূদন সরস্বতী লিখলেন অদ্বৈত সিদ্ধি। তা আমি ভক্তিমার্গের মানুষ, আমি অত গভীরে যাইনি, আমি তো শ্রীরামে। বেণীমাধব অনেকক্ষণ উসখুস করছিলেন, এবার তিনি আর থাকতে পারলেন না, বলে উঠলেন, পণ্ডিত কিন্তু রসিক ছিলেন মধুসূদন, নয়তো সন্তজিকে নিয়ে এ কথা লিখতে পারেন। আনন্দ কাননে কাশ্যাং চাঙ্গাম তুলসী তরু কবিতা মঞ্জরি যস্য রাম ভ্রমর ভূষিতা। বেণীমাধবের দরাজ গলায় তুলসীদাসের গুহা গমগম করে উঠল, কিন্তু কবিবর মাথা নিচু করলেন। আব্দুর রহিম বুঝলেন স্বাভাবিক সংকোচে তিনি লজ্জা পেয়েছেন, কেননা তাকে নিয়েই মধুসূদন সরস্বতী লিখেছেন। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারলেন না। বাইরে কাছেই গঙ্গায় জল ভাঙার অবিরাম শব্দ। আব্দুর রহিম চোখ তুলে দেখলেন কবিবরের শরীর খুবই ভেঙে গেছে। তার চেয়ে বেশ বড়ই হবেন তুলসীদাস। হিন্দুস্থানে গঙ্গার দুই তীরে যত কথকতা, যত গান, রামকথা, তার উৎস এই মানুষটি। এর দোহা, চৌপাই মানুষের সুখ দুঃখের জীবনে জড়িয়ে আছে। মহাকাব্যের মহামানুষ। হঠাৎ আব্দুর রহিম বলে বসলেন, হিন্দুস্থানের কথা কি কিছু ভাবছেন? আমি কি ভাবব? অশক্ত শরীর, দেশের দিনকে দিন যা হাল, তাতে চোখ বুজে আসে। চাল, ডাল, গেহু, বাজরা সব আকাশ ছোঁয়া দর। 1 মণ কড়াই কিনতেই লাগে 7 দাম, আটা 10 দাম। সবচেয়ে নিরেশ, তা একজন শাহী সেপাই খাবে কি? মাস গেলে কয় তনখা মাইনে পায় সে? আব্দুর রহিম, সেপাই তো তবু মাইনে পায়, যে পায় না তার কি হবে? চাষি, মুটে, তারা কি খাবে? চাষির কথা বলবেন না কবিবর, দালালরা তাদের ওপর দিনে ডাকাতি করছে। 24 টাকা মণ নীল কিনে সেই নীল ইংলিস্তানের বেনিয়ানদের কাছে 36 টাকায় বেচছে। মন করা 12 টাকা নাফা, কেউ দেখান নেই। ওসব ভেবে লাভ কি? আসলে হিন্দুস্থানের সমাজের শরীরটা দেখুন, আওরতের কোনো জায়গাই নেই। কি হিন্দু কি মুসলমান, দুই সমাজেই জেনানা যেন ফাটকে। যতদিন এ দশা না ঘুচবে ততদিন দেশের মঙ্গল নেই রহিম। আব্দুর রহিম মনে করতে পারলেন না মুসলমান সমাজে জেনানা কোথাও কি মরদের সমান বা সঙ্গী। সারা হিন্দুস্থান যেন ঝুঁকে পড়েছে। তুলসীদাস বললেন, কৃষ্ণানন্দ আগামবাগীশের তন্ত্রসার গ্রন্থখানি নেড়ে চেড়ে দেখছিলাম। বলছেন, তান্ত্রিক অনুষ্ঠানে জেনানা মরদের সঙ্গে সমান অধিকারী। ভার্যাহীন পুরুষ 1 ডানার পাখি, 1 চাকার রথ। এসব ভালো কথা, হয়ে থাকলে ভালো। কবিবর, শরীরটার দিকে নজর দিন এবার।
হিন্দুস্থানের জন্যে আপনাকে আরও লিখতে হবে, গাইতে হবে। জোরে হাসতে পারেন না তুলসীদাস আজকাল, হাসলে বুকে লাগে, স্থায়ী শ্লেষ্মা। বেণীমাধব দুবেলা মধুর অনুপানে পানের রস ছেঁচে দেয়। মৃদু হেসে বললেন, না আর নয় আব্দুর রহিম, অনেক তো হলো, আমার কোনো খেদ নেই। কি দিয়েছি জানি না, পেয়েছি অনেক, এবার আমার মৌন হবার সময় এসেছে। হাতি হিসেবে ফতেজাংয়ের বয়স বেশি নয়, তবে দারার দৌগুনি বয়স হবে। সুলতান মোহাম্মদ দারা শুকো হাঁটতে শিখেই এই ফতেজাংয়ের প্রেমে মাতোয়ারা। নাসিক থেকে রাওয়ালপিন্ডি রওনা হবার সময় তার কথাতেই ফতেজাংয়ের গলঘণ্ট পাল্টানো হয়েছে, কানের পাশে দেওয়া হয়েছে তিব্বতী চামর। এই লম্বা পথ পাড়ি দেওয়ার সময় নাসিকে বেলা কিছু লম্বা ছিল, এখন বেলা অনেক ছোট হয়ে এসেছে। ফতেজাংয়ের পিঠে গাদেলার কানার ধরে দাঁড়ানো সুলতান আওরঙ্গজেব প্রায় অস্থির হয়ে বলল, আর তো পারা যায় না বারে ভাই, শুধু পাহাড় আর পাহাড়, রাওয়ালপিন্ডি আর কত দূর। সুলতান দারা শুকো তখন ফতেজাংয়ের ভাই আর মেঠের কাছ থেকে সামনের পাহাড়ের নাম জেনে নিচ্ছিল। আওরঙ্গজেবের কথা তার কানে ঢুকল না। ওই পাহাড়টার নাম লন্ডু, আর ওটা হলো গিয়ে সুগানা পাহাড়। এবার আমরা দুই পাহাড়ের ভেতর দিয়ে তিলপত্র পাহাড়ে গিয়ে উঠব। বড়ে ভাইয়ের এই জানার ইচ্ছে দেখে সুলতান আওরঙ্গজেব আরও চটে যাচ্ছিল। সে মনে মনে অনেকগুলো পাহাড়ের নাম আউড়ে গেল। পথে পড়েছে সাতানা, সাতপুরা, শিবালিক। দূরে দেখা যায় পাহাড়ের মালা, ওটার নাম নাকি শিবালিক। রাওয়ালপিন্ডি ছাড়িয়ে কান্দাহারের দিকে এগোতে পড়বে থলচটিয়াল পাহাড়। পাহাড় না বলে বলা উচিত পাহাড়ের মালা। ফতেজাংয়ের ভাই আজই সকালের দিকে বলছিল এসব কথা। এখন দুপুর। পেছনের হাতিতে ধাইমা কখন ঘুমিয়ে পড়েছে। দুপাশে আগে পেছনে দু থাক করে বাছাই ঘোড়সওয়ার। রিসালাদার দাবির খাঁ জানালো, এসব জায়গা থেকেই গত 50 বছর ধরে অনেক পাথর গেছে আগ্রায়। কম পাথর তো লাগেনি আগ্রা দুর্গে, এখনো লাগছে। দারা শুনে অবাক হলো। এত দূর থেকে পাথর নিয়ে যাওয়া হয়েছে, চারিদিক এত সুন্দর, পাহাড়ের গায়ে ঘন জঙ্গল, আকাশের মেঘ যেন সেই জঙ্গলের ওপর গা বুলিয়ে নিয়ে নিচে নামে। মাল পিঠে নিয়ে খচ্চরের দল আগে আগে এগোচ্ছে। খচ্চরদের চোখে ঠুলি, পাছে খালি চোখে গভীর খাদ দেখে মাথা ঘুরে পড়ে যায়। তাই দুনিয়ার শরীর এখানে পাথর, এত সুন্দর বিশাল পাথরের শরীর, সেই শরীর খণ্ডে খণ্ডে কেটে নিয়ে যাওয়া কেন? কেটে নিয়ে গিয়ে কেন অমন বিরাট করে দুর্গ বানানো? নিজে তার ভেতরে নিরাপদে থাকবো বলে? রোদ, বৃষ্টি, ঠান্ডা, হামলা কিছুই যাতে ছুঁতে না পারে। পাহাড়কে তো কেউ বাঁচায় না, সে তো একাই থাকে। পাহাড়কে কাটলে সে পাথর, না কাটলে সেই পাহাড়। ইনসানকে কাটলে সে কি? আসমান ছোঁয়া উঁচু উঁচু চূড়োর আশপাশের জায়গা এখন নীলচে। বিকেলের সঙ্গে সঙ্গে হিম হয়ে আসবে বাতাস, তখন তাঁবুতে গিয়ে ঢোকা। হাতিদের গায়ে, ঘোড়াদের গায়ে গরম বনাত দিতে হয়েছে। দুই খুদে সুলতানের গায়ে লোমওয়ালা চামড়ার আংরাখা। বাতাসের ভেতর চোখে দেখা যায় না, হিম ঠান্ডা ছুঁচ হয়ে চোখে মুখে বিঁধে যাচ্ছিল। পাহাড়ের গা ধরে কোনো মতে এগিয়ে যাবার মতো এবড়ো খেবড়ো রাস্তা। ঘাড় তুলে ডান দিকে পাহাড় কত উঁচু দেখতে গিয়ে দারা শুকর মাথা ঘুরে গেল। সে কোনো মতে গাদেলার কানার ধরে চোখ বুঝল, নয়তো আওরঙ্গজেবের সামনেই গাদেলার ভেতর টাল খেয়ে পড়ে যেত। বাঁ দিকে তাকাতে আরও ভয় হলো সুলতান দারার। গভীর খাদ, অনেক নিচে দাঁড়ানো জঙ্গলের গাছপালার ঝাপসা মাথা সেখানে। ঠান্ডা বাতাস সব কিছু ঝেঁটিয়ে ওই খাদে ফেলে দিতে চাইছে। নেহাত হাতি বলেই যেন তা হয়ে উঠছে না। রিসালাদার দাবির খাঁ বললেন, এবার আমরা বিতস্তার পাড়ে গিয়ে উঠব। এসব পথ আপনার চেনা?
বুড়ো রিসালাদারের চোখ দিয়ে যেন স্নেহ ঝরে পড়ছিল। তিনি খুদে সুলতান দারা শুকোর মুখে তাকিয়ে বললেন, হাজরাত, তাজা জওয়ান বয়সে আকবর বাদশার পাহারায় ছিলাম। তখন যে কতবার আসতে হয়েছে এ পথে, কাবুল প্রায় বিগড়ে যেত। আকবর বাদশাও ছুটে ছুটে আসতেন এ পথে। তিনি নিজেও ছিলেন জবরদস্ত ঘোড়সওয়ার। এই পথ কাবুলে গেছে। এটাই তো কাবুল যাওয়ার রাস্তা। বিতস্তা ডিঙিয়ে আমরা ও পারে চাকোথিতে গিয়ে উঠব। সেখান থেকে রাওয়ালপিন্ডি তো সামান্য রাস্তা, ওখান থেকে কাবুল যেতে পারেন। বাঁয়ে হেলে এগোলে হিরাটে গিয়ে উঠবেন। সুলতান দারার জানার ইচ্ছে আর মেটে না। সে জানতে চাইল, এ রাস্তা কি আকবর বাদশার বানানো? হো হো করে হেসে উঠলেন দাবির খাঁ। থেমে বললেন, না হাজরাত, এ রাস্তা বানিয়েছেন বাদশাহদের বাদশাহ খোদা তালা। আমরা ইনসানরা শুধু এ পথের এদিক ওদিক একটু আধটু ঘষে মেজে ঠিক রাখতে পারি। এমন নির্জন ভয়ঙ্কর জায়গায় তো কেউ আসে না। ইনসান এ পথের হদিশ পেল কোত্থেকে? অনেক দূরে নিচে দুই পাহাড়ের মাঝের রাস্তায় গাছপালার দিকে আঙুল দেখিয়ে দাবির খাঁ বললেন, ওই সব ছোট ছোট পাহাড়ি গাঁয়ে ইনসান থাকে হাজরত। ইউসুফ যাই, বায়োজেদদের গাঁ, ওরা সব দারুণ ঘোড়সওয়ার। শাহী ফাউজে ভর্তি করা হয় ওদের। ওরাই আমাদের এ পথ চিনিয়ে এনেছে। না সুলতান, এ পথ দিয়ে খোদা জানেন কতদিন রেশম, চুনি, মুক্ত, কস্তুরীর ব্যাপারীরা যাতায়াত করে। তাছাড়া সুলতান দারা রিসালাদার দাবির খায়ের মুখে তাকালো। বিকেল পড়ে আসবে খানিক বাদেই। বিকেল মানেই আরো হিম, ঘন অন্ধকার। তারপর তো সারা রাতের বন্দি দশা তাঁবুতে। এখন পাহাড়ি পথের ডান দিকে কাঁটালতা, ঝোপে ঝোপে পাহাড়ি প্রজাপতির ওড়াউড়ি। রাত হলে এই বিশাল অন্ধকারে প্রজাপতিরা যে কোথায় যায়, না আশ্রয় পায় বা মরেই যায়, তা ভেবেই পায় না দারা শুকো। এসব মনে করে করে তার ভেতরটা টনটন করে ওঠে। এই বিরাট দুনিয়া কি সুন্দর, কি নিষ্ঠুর! এক মধুর ব্যথায় তার বুক ভারী হয়ে আসে। তাছাড়া এসব রাস্তা দিয়েই তো বাবার বাদশাহ এসেছেন। এসেছে ঘড়ি, লদিরা। বলতে বলতে দাবির খাঁ দারা শুকোর মুখে তাকালেন। ভারী সুকুমার মুখশ্রী। এই 2 মাসের টানা পথ চলতিতে একটুও বিরক্তি বা বায়না নেই বালক সুলতানের। তার উপর খুবই মন দিয়ে সব শোনে দারা শুকো। এখানে হাওয়া কিছু কম, তাই না? হজরত ঠিকই ধরেছেন। উঁচুতে উঠলে হাওয়া কমে যায়। আপনার কচি উমারে কষ্ট হবে না, কিন্তু আমাদের। ঘোড়া চলছিল দুলকি চালে। হাতি এগোচ্ছে আয়েসি ঢঙে। পাহাড়ের গায়ে হাতির গলঘণ্ট, ঘোড়ার ঘুঙুরের শব্দ আছড়ে আছড়ে পড়ছিল। তার ভেতর সুলতান আওরঙ্গজেব ঝংকার দিয়ে উঠল, আজ রাতের খানা কি? রিসালাদার দাবির খাঁ বললেন, দুম্বার টাটকা গোস্তের কাবাব, ফুল ময়দার পেস্তা রুটি, কাবুলি পিচ আর খোবানি। চেঁচিয়ে উঠল সুলতান আওরঙ্গজেব, বলেছি না রোজ রোজ দুম্বার কাবাব আর খেতে পারছি না, অসহ্য, একঘেয়ে। হজরত, কি করব বলুন? বারবারি ছাগল, দাগমুন্ডি ভেড়া যে কটা সঙ্গে আনা হয়েছিল সব ফুরিয়ে গিয়েছে। আর একটা দিন সময় দিন। বিতস্তার ওপারে চাকোথি পৌঁছেই আপনি হুঞ্জা ভেড়ার গরম গরম মালখোবা পাবেন। আহ, থামুন বলছি। এখনই আবদারখানায় খবর দিন, আজ যেন দুম্বা না কাটে। বয়স্ক রিসালাদার দাবির খাঁ একদম চুপ করে গেলেন। আওরঙ্গজেবের চওড়া গলায় পেছনের হাতিতে ধাইমায়ের ঘুম ভেঙে গেল। তিনি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে আগ্রা দুর্গের আঙুরিবাগের স্বপ্ন দেখছিলেন। আচমকা জেগে উঠেই দেখেন দুপাশে পাহাড় সিধে উঠে গেছে আকাশে। চারদিক কেমন ছায়া ছায়া, বরফ নীল আসমান। সবই অচেনা, যেন আরেক স্বপ্নে ঢুকে পড়েছেন তিনি। সুলতান আওরঙ্গজেব পেছন ফিরে ধাইমায়ের মুখ দেখতে পেল।
পেয়েই চেঁচিয়ে উঠল, দুধ আছে? ধমকানিতে চমকে উঠলেন ধাইমা। আসতে বললেন, সকালে তো উটের দুধ জোগাড় হয়েছে খানিকটা। সুলতান মোহাম্মদ দারাশুকো সবই দেখছিল, সবই শুনছিল। ধমক খাওয়া ধাইমায়ের মুখখানা দেখে তার খুব মায়া হলো। ফাতেজান থেমে নেই, ঘোড়ারাও একই চালে চলেছে। ঠিক এমন সময় পাথরের ঢাল ছুঁয়ে অনেক নিচে ঝকঝকে বিতস্তার জল চোখের সামনে ফুটে উঠল। সেই সঙ্গে অবিরাম জল ভাঙার শব্দে সবার কান ভরে গেল। আগে আগে আগাম একদল মুটে এসে তাঁবুর উর্দু গেড়ে ফেলেছে। তাদের খচ্চরগুলোর মুখে মুখে এখন খাবার দেওয়া হবে। সবার সঙ্গে দাঁড়াও এসে বিতস্তার তীরে দাঁড়ালো। ওপারেই চাকথি। বহু নিচে ছবির মতোই বিতস্তা যেন আঁকা। রিসালাদার দাবির খা বললেন, চাকথি থেকে একটা রাস্তা রাওয়ালপিন্ডি, অন্যটা মুরি, আর হাজরাত যদি স্রেফ উত্তরে যান তো পথে পড়বে গিলগিট, হুঞ্জা, স্কার্দু। হুঞ্জার ভেড়ার গোস্ত মাখনের মতো, বেখেয়াল হলেই কাবাব পুড়ে ছাই হয়ে যায় পলকে। এসব কোনো কথাই সুলতান মোহাম্মদ দারাশুকোর কানে যাচ্ছিল না। সে মন দিয়ে অনেক নিচের বিতস্তাকে দেখছিল। সুলতান আওরঙ্গজেব জানতে চাইল, কাল ভোরে আমরা এ নদী পেরোব কি করে? খানিক এগিয়ে সাহিব হাউজের চৌকি রয়েছে, সেখানে আগে ভাগে খবর করে সব ব্যবস্থা করে রাখা আছে হযরত, কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। আওরঙ্গজেব এক লাফে মাটিতে নামল। নেমে কোনো দিকে না তাকিয়ে সিধে তাঁবুর ভেতর চলে গেল। 20 নম্বর অধ্যায় আজ এখানেই শেষ। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।